বসে আছে, আর রাগ হবে না বা কেন? আরে আমার হাতের ফুল না পেলে রানীমার তো পুজোই হয় না। যাক, 2 দিন না আসার অপরাধে রানীমার কাছে না হয় আমি ক্ষমা চেয়ে নেব, কিন্তু এই মালা আমি কোথায় লুকাবো? রানীমাকে তো কিছুতেই বুঝতে দেওয়া যাবে না এই মালা আমি কার জন্য এনেছি। যাক, আর যদি জেনে ফেলে তাহলে বলবো কুমারের জন্য। আরে না না, ইরে বাবা, কুমারের কথা তো বলাই যাবে না। তাহলে আমি কি করি? মালাকার লাগিয়া গাথিরে মহালা কার লাগিয়া গাতি ওহ জানায়া কেন হবির সোতে আমি হারায়াছি সাথীরে মহালা কারলা গিয়া গাথিরে মহালা কারলা গিয়া গাতি বসতাম দুজন প্রাণ সখী রে শাড়ির আঁচল পাতি হাইরে সবুজ ঘাসে বসতাম দুজন পাতি সাথে বন্ধু আমার দিয়া গেল ফাঁকিরে মহালা কাহারলা দিয়া গাথিরে মহালা কাহারলা দিয়া গাতি রজনী শীতে সাজাই বাস সখী রে তুলে ফুলমা লতি রজনী শীতে সাজাই বাস আসবে কখন প্রাণ বন্ধু আমি তাহারা সাথে থাকি রে মহালা
গাতি হায়রে আলোর দুই চোখ কাঁদতে কাঁদতে ও প্রাণ বন্ধুরে চোখে নাই আর জ্যোতি যে পতিয়া গেছে বন্ধু আমি চাইয়া চাইয়া দেখি মহালা কাহারলা দিয়া গাথিরে মহালা কাহারলা দিয়া গাথি ও জানাইয়া কি নদীর স্রোতে আমি হারাইয়াছি সাহাফিরে মহালা কাহারলা দিয়া গাথিরে মহালা কাহারলা দিয়া গাথিরে মহালা কাহারলা দিয়া গাথিরে মহালা কাহারলা দিয়া গাথি নয়নমালা, রানীমা আয় মা, দুদিন তোকে দেখিনি, কেন রানীমা? রে? জানো রানীমা, আমার না শরীরটা ভালো ছিল না, তাই আমি আসতে পারিনি। জানিস মা, এই দুদিনে আমি যে কতই চিন্তিত ছিলাম। রানীমা, আচ্ছা রানীমা, সামান্য একটা মেয়ের জন্য আপনার এত দুশ্চিন্তা কিসের? তুই সামান্য হলে কি হবে রে মা? তোর অসামান্য মাতৃবতী আমাকে যে মুক্ত করে তুলেছে রানীমা, হ্যাঁ? তাই তো তোর প্রতি আমার এত মায়া। রানীমা, রানীমা নয়, শুধুই যে মা। বল মা, হ্যাঁ হ্যাঁ মা। কেন জানি কেন জানি কেন জানি এক অশুভ আশঙ্কায় আমার বুকটাতে থর থর করে কাঁপছে রে রানীমা। এই সকল সবাই মুক্তি, তুই যদি আমার কন্যার রূপে আমার পাশে থাকিস রানীমা, তাহলে হয়তো এই বুকের ভিতরে ভরসা নিয়ে আমার সংগ্রাম আমি চালিয়ে যাবো রে মা। রানীমা, হে আপনি কি বলছেন রানীমা? জানো রানীমা, আমারও মা নেই, সেই ছোটবেলা মা হারিয়ে গেছে, আর তখন থেকেই আমি তো মা বলেই জানি। তাতে ভয়ের কি আছে মা? না মানে, হাজার হলো তো তুমি রানী, তাই মা বলতে একটু ভয় তো লাগবেই। ওরে না, তোকে যে আমার পুত্র বধ করে তোকে আমার পুত্রবধ করে এই যে আমার রাজপ্রাসাদে তোকে নিয়ে আসবো রে রানীমা। মহারাজ তোর বাবার সাথে তোর বিয়ে ঠিক করে রেখেছে, তবু তুই আমাকে ছেড়ে কোথাও যাস নি রে মা। রানীমা, আমি যাব না রানীমা, আমি কোথাও যাব না। জানো রানীমা, যদিও যদিও আপনার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, তবু আপনার প্রতি আমার অনেক টান রানীমা। আপনি আমার কাছে মনে হয় আপনি আপনি আমার গর্ভধারিণী মা। আমি ওই বিধাতার কাছে প্রার্থনাই করি তোর আশা যেন বিফল না হয়। দে
এবার তো অনেক কথা হলো, এবার ফুলগুলো দে। আহ আমার যে এখনই গোবিন্দর পুজোর আয়োজন করতে হবে, দে তো। রানীমা, মা আবার কি হয়েছে? যাই যাই হোক, আমি যাই পূজার আয়োজন করি। রানীমা, ও রানীমা, হলো আমার আমার নাগরের ফুলগুলো যে নিয়ে চলে গেল। এবারের কুমারের দেখা পেলেই হয়। হোগো হোগো প্রাণের দেবতা, তোমাকে তোমাকে দেবার মতো এই অভাগীর আর কিচ্ছু নেই। আমার প্রতিভক্তি গাথা এই মালাখানি তুমি তুমি দয়া করে এসে গ্রহণ করো বন্ধু। কোথায় কোথায় তুমি বন্ধু? আমার কাছে আসো। তুমি এসে আমার আমার এই মালাখানি গ্রহণ করো। আরে এই গ্রহণ করলাম। একই কুমার, তুমি অসময়ে এখানে? আমি তো কি? ভেবেছিলাম একটা চোর। ডাকাত? হ্যাঁ, আরে তুমি চোর ডাকাত দুটোই তো। আর ডাকাত যদি না হও তাহলে ছুঁই মারে কেউ মালাখানি কাড়িয়ে নেয় নাকি? আমি কি চুরি করলাম? ও, তুমি জানোই না কি চুরি করেছো? তুমি হাই রে আমার রসের নাগর, কি চুরি করেছে সেটাও নাকি তাকে বলে দিতে হবে। এই যে আমার সাথে চালাকি করা হচ্ছে কেমন? বারবার চোর বললে ভালো হবে না বলছি। তুমি তো একটা চোরই। চোর চোর চোর। এই চোরকে চোর বলবো, এর আবার দোষ কিসের? আজ তোমাকে বলতে হবে আমি কি চুরি করেছি। না বললে এই ভদ্রলোকের চোর বানানোর মজাটা আমি তোমাকে দেখিয়ে দিবে। মন চোরি করিয়া ছোকরা বড় ছলা বহলা। মন চোরি করিয়া ছোকরা বড় ছলা বহলা। ফুলের মালা দিলাম তোমার গলে গো, শুকরা দিলাম তোমার গলে। চোরের বিচার কি করিব বলো না মারে গো, শুকরা বলো না মারে। হাই গো প্রেমের শিকল দিয়া কন্যা বন্দি করো মরে। তাই নাকি? হ্যাঁ,
কুমার নয় নয়ন, বলো সাথী। সাথী? হ্যাঁ, জানো নয়নমালা, আর আমাদের মিলামেশার বাধার কোনো কারণ নেই নয়নমালা। আমাদের বিয়ের সব ব্যবস্থা হয়ে গেছে নয়নমালা। কুমার, হ্যাঁ, সত্যি বলছো? আর কয়েকটা দিন, তারপর বধূ হিসাবে তোমাকে ঘরে তুলে নিয়ে আমি সুখের সংসার করব, কুমার, আর মধুময় করে গড়ে তুলবো আমাদের সুখের জীবন। কুমার, জানি না সাথী, এত সুখ আমাদের কপালে সইবে কিনা। মনে হচ্ছে পিতা এদিকে আসছে। এ কি? চলো নয়ন, আমরা এখান থেকে কেটে পড়ি। তাই চলো। কাদের চক্রান্তে আমার রাজ্যে এত হাহাকার? যাদের চক্রান্তেই হোক না কেন, আমি সেই জালিমদেরকে ধরে এনে কঠোর বিচার করব। এই কে আছিস? দুর্নীতিবাজদের বিচার না করলে এই রাজ্যে কিছুতেই শান্তি ফিরে আসবে না মহারাজ। কে সেই দুর্নীতিবাজ? বিচার হবে। আমার রাজ্যে যে কোনো দুর্নীতিবাজ হবে না কেন, তাদেরকে ধরে এনে আমি কঠিন বিচার করব। বলুন কে সেই দুর্নীতিবাজ? ওই মন্ত্রী নকুল দেব মহারাজ। নকুল দেব? হ্যাঁ হ্যাঁ মহারাজ। যাকে বিশ্বাস করে রাজ্যভার তার হাতে তুলে দিয়ে আমি কিছুদিনের জন্য দেশের বাইরে গিয়েছিলাম, আর সেই সুযোগের মন্ত্রী নকুল দেব এই রাজ্যটাকে করে দিয়েছে হাহাকার। সে আমার নিজের লোক হলেও তাকে যে আমি ক্ষমা করব না। দুর্নীতির শাস্তি যে তাকে পেতেই হবে। কোথায় সেই দুর্নীতিবাজ? দুর্নীতি করার অপরাধে আমি তাকে বন্দী করে অন্ধকার কারাকক্ষে রেখে দিয়েছি জনাব। বেশ করেছেন, তাকে বন্দী করেছেন, বেশ করেছেন। এবার বন্দীকে রাজ দরবারে আনার হুকুম দাও। এই কাছে বন্দী মন্ত্রী নকুল দেবকে রাজ দরবারে পাঠিয়ে দাও। বিচার করুন মহারাজ, শয়তানের বিচার করুন। কে সেই শয়তান? যে বিনা অপরাধে আমার হাতে শৃঙ্খল তুলে দিয়েছে, সেই শয়তান বীর সিংহের বিচার করুন। চুপ করো মন্ত্রী মহাশয়। আপনি বিশ্বাস করুন মহারাজ, আমি যে মোটেও অপরাধী নই। প্রেম সিংহের দুর্নীতির প্রতিবাদ করেছি বলে আজ আমার এই পরিণতি। আপনি এই নিরপরাধীকে মুক্তি দিয়ে অপরাধীকে শাস্তি দিন মহারাজ, অপরাধীকে শাস্তি দিন। মিথ্যাবাদী মন্ত্রী, নিজের দোষ অন্যের ঘরে চাপিয়ে দিতে চাও। এবার নির্ঘাত তুমি মরবে। মিথ্যে অপরাধের বোঝা মাথায় দেওয়ার চাইতে তুই যে আমার অনেক ভালো। আপনি আমাকে শাস্তি দিন মহারাজ। তবু মিথ্যে অপবাদ দিয়ে আমার এই পবিত্র মনটাকে
কলুষিত করবেন না হুজুর। আপনি আমাকে আদেশ দিন মহারাজ, এক্ষুনি এই তলোয়ারের আঘাতে আমি তার জীবনের লীলা শেষ করে দেই। থাক সেনাপতি, এখনই যে হত্যা নয়, ও যে ভাবে দিনে দিনে শাস্তি, এই প্রজা পীড়নের অপরাধে ওরে চাবুক মেরে পিঠে ছাল তুলে দাও। বেশ, আমি তাই করছি মহারাজ। এবারে বুঝলাম মিথ্যাবাদী মন্ত্রী আমার বিরুদ্ধে অভিযোগ আনার শাস্তি কত ভয়ঙ্কর। হুঁশিয়ার হুঁশিয়ার শয়তান, একটা চাবুকের ঘাওর পাকেট পড়লে আমি তোর হাতটাকেই ভেঙে দেব। হুঁশিয়ার ডাকাত, বেশি বড় বাড়ি গড়েবে তোমাকে আমি এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। বেশ, এবার দেখব তোর হাতে কত শক্তি। আয় আয় শয়তান। আমি অপ্রস্তুত, সদস্য দেখা যাবে কার বাহুতে কথা শক্তি। মন্ত্রী মশাই, অস্ত্রখানা হাতে তুলে নিন। এবার চলে আসুন আমার সাথে। দাঁড়াও, রাজবন্দীকে পালিয়ে নিয়ে যাওয়ার অপরাধে আমার বিচার হতে তুমি কিছুতেই রেহাই পাবে না। তার আগে বিচার করুন তার। 3 দিন অনাহারে থাকার পর কোশি শিশুর দুধের সন্ধানে বেরোলে যে শয়তান আমার স্ত্রীকে হত্যা করে আমার জীবনটাকে বরবাদ করে দিয়েছে, সেই শয়তানের কে সেই শয়তান? সেনাপতি ভীম সিংহ। হুঁশিয়ার ডাকাত, এসব মিথ্যে কথা মহারাজ। মিথ্যে বলার অপরাধে তোর জীবন দিয়ে তার খেসারত দিতে হবে। সে ভয় আমার নেই শয়তান। যার স্ত্রী হলো লম্পটের হাতে নিহত, অনাহারে দিল জীবন, তার কিসের ভয়? মৃত্যু সে তো অনেক আগেই আমার হয়ে গেছে, তাই মৃত্যুর ভয় আমার অন্তরে নেই শয়তান। আপনি আমাকে আদেশ দিন মহারাজ, এক্ষুনি এই জানোয়ার দুটোকে আমি নির্মমভাবে হত্যা করি। শক্তির পরীক্ষা তো হয়েই গেছে বীর পুরুষ, আর কেন? তবে এটাও তুমি জেনে রেখো, তোমার অত্যাচারে রাজ্যের হাজার হাজার প্রজারা পাচ্ছে না এক মুঠো ভাত, কারো পরনে নেই কাপড়, নারীদের চোখে নেই ঘুম। এখনো তুমি যদি সেই পাপের পথ থেকে ফিরে না আসো, তাহলে তোমাকে সবাই সবাই কল দেও এই কালো ডাকাতের হাত থেকে তুমি কিছুতেই রেহাই পাবে না। হ্যাঁ, মৃত্যুই হবে তোমার একমাত্র শাস্তি, শাস্তি, শাস্তি। কে তুমি দস্যু? তোমার দেশ প্রেমিকার পরিচয় পেয়ে সত্যি যা আজ আমি মুগ্ধ। কি পরিচয় দেব মহারাজ? একদিন আমার সব ছিল, সোনার সংসার ছিল, মুখে হাসি ছিল, কিন্তু এই শয়তানের চক্রান্তে আজ আমি সর্বহারা, রিক্ত, নিঃস্ব। হাজার হাজার প্রতিবাদী মানুষের মাঝে আমিও একজন। তবু যে তোমার একটা পরিচয় আছে দস্যু,
তোমার বেশভূষায় ডাকাত হলেও তোমার ভিতরে লুকিয়ে আছে জাগ্রত দেবতা। না না মহারাজ না, আমি আমার পরিচয়, আমি দুর্ধর্ষ ডাকাত, আমি ঘৃণিত ডাকাত, আমি জনগণের ঘৃণার পাত্র। চলে আসুন মন্ত্রীমশাই। আপনি আমাকে আদেশ দিন মহারাজ, এক্ষুনি ওই জানোয়ারের বাচ্চা দুটোকে আমি ধরে নিয়ে আসবো। থাক, তোমাকে আর বিরক্ত দেখাতে হবে না। এবার আমি ভালো করে বুঝতে পেরেছি কে এই চক্রান্তের নায়ক। কিন্তু জেনেও বিচার ক্ষেত্রে যে আমি নিরুপায়, তুমিও শুনে রাখো কীর্তিমান পুরুষ, আমারও বর্তমানে অনেক কীর্তি তুমি করেছো। আর কিন্তু এগিয়ে না, তাহলে তো তোমার মৃত্যু কেউ রোধ করতে পারবে না, কেউ রোধ করতে পারবে না। আজ এই বিবাহ উৎসবের দিনে রাজপ্রাসাদটা যেন এক নতুন ভাবে জেগে উঠেছে। একদিকে ঢাক সানাইয়ের শব্দ, অন্যদিকে পাইক পেয়াদের ছুটাছুটি, সব কিছু মিলিয়ে সারা প্রাসাদটা যেন আনন্দময় করে গড়ে তুলেছে। আমারও যে তাই মনে হচ্ছে মহারাজ। না না, হ্যাঁ, আমাকে যে আর বসে থাকলে চলবে না। চঞ্চল কুমার হয়তো এখনই নয়নমালাকে নিয়ে প্রাসাদে প্রবেশ করবে। তাদের যে আশীর্বাদের আয়োজন করতে হবে। বিয়ের সাথে সত্যি তো চঞ্চল কুমার নয়ন মালাকে নিয়ে চন্দনে প্রবেশ। আয়োজন করতে হবে মানে আমি বরকন্যাকে নিয়ে এসে পড়েছি। এই নিন মহারাজ, এবার আপনাদের আশীর্বাদের কাজটা সেরে ফেলুন। যা নয়ন, তোর শ্বশুর শাশুড়িকে প্রণাম কর। তাই করছি দাদা।